10 মার্কসটা কখন অ্যাড হবে? এই 10 মার্কসটা কিন্তু ইন্টারভিউর পরে অ্যাড হবে, কখনোই 10 মার্কস ইন্টারভিউর আগে অ্যাড করার কথা বলা হয়নি। আশ্চর্যের বিষয়, কোনো পরীক্ষায় আপনি শুনেছেন কেউ 100-তে 110 পায়? 70-70 পেয়েও তার ইন্টারভিউ লিস্টে নাম নেই। এর থেকে দুর্ভাগ্য আর কী হতে পারে? যত কাণ্ড এসএসসি নিয়ে, নবম দশম একাদশ দ্বাদশ বারবার কিন্তু প্রশ্নের মুখে পড়ছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন, এবং রাজনীতির একটা অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এই এসএসসি নিয়েই দীর্ঘ বছরের পর বছর মামলা করছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী গোপা বিশ্বাস আমার সাথে রয়েছেন। তার কাছ থেকেই সরাসরি শুনবো, কারণ তিনি যেভাবে মামলা করেন বা তার কাছে যে ধরনের মামলা আসে, এবং এই মুহূর্তে এসএসসিটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে। দেখুন, একটা নিয়োগ হবে, সেখানে শিক্ষক নিয়োগ হবে যারা কিনা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবে, তাদের নিয়োগ নিয়ে রাজনীতি করার তো কোনো প্রশ্নই নেই। কিন্তু তা সত্ত্বেও সেটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, কারণ একটি সরকার এবং সেই সরকারে যারা বর্তমানে রয়েছে যেই দলটি, সেই দলটি এত পরিমাণ চুরি করেছে এবং এত পরিমাণ দুর্নীতি করেছে, তার জন্য কিন্তু 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। শুধু দুর্নীতি করেছে এই নয়, দুর্নীতি করার পরেও যারা কিছু ব্যক্তি আছে যারা দুর্নীতির পথ না পেয়েও হতে পারে তারা জেনুইনভাবে পেয়েছে, অনেকেই এই বক্তব্য তুলেছে, কিন্তু সেটা সেগ্রিগেশন কিভাবে হবে, কারা ঠিক পথে পেল, কারা ভুল পথে পেল, কে দুর্নীতির পথ বেয়ে পেল, সেটা ঠিক করার জন্য তো যেটা প্রয়োজন সেটা হচ্ছে যারা এই নিয়োগকারী সংস্থা এবং সরকারের কোঅপারেশন। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, আবার রিমান্ড ব্যাক হয়ে যখন ডিভিশন বেঞ্চ, স্পেশাল বেঞ্চ আসে, সেখানেও কিন্তু কোনো কোঅপারেশন পাওয়া যায়নি, এবং তার ফলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। আপনার মনে থাকবে যে সেই সময় যে সিঙ্গেল বেঞ্চ ছিল, তার পরবর্তীতে কিন্তু এই প্রক্রিয়াই শুরু হয়েছিল, যারা দাগি ক্যান্ডিডেট তাদেরকে বাতিল করে সেখান থেকে যারা ওয়েটিংয়ে ছিল বা যারা যোগ্য তাদেরকে কিন্তু নিয়োগ, এরকম কিন্তু 65 জন পরবর্তীতে নিয়োগ পেয়েছিল। সেতাবের মামলায় সেখানে কিন্তু এরকম নির্দেশ হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে কোঅপারেশন করেনি, সেই জন্য সেগ্রিগেশন সম্ভব হয়নি। তারপরে পুরো নিয়োগে যারা পরীক্ষায় বসেছিল, যারা চাকরি পেয়েছিল, তাদের পুরো নিয়োগটাই বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এরপরে কি নির্দেশ দিল যে নিয়োগটা বাতিল হবে এবং নতুন স্বচ্ছ নিয়োগ হবে। কিন্তু এখন যে পরিস্থিতি আপনি দেখবেন, সেখানে স্বচ্ছতা নিয়ে কিন্তু বিশাল প্রশ্নের মুখে এই নিয়োগ বর্তমানে। 11-12-এর রেজাল্ট বেরিয়েছে, সেখানে দেখেছেন স্পেসিফিক সিঙ্গেল বেঞ্চ বলে দিয়েছিল এবং ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট একাধিকবার বলেছে কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে বসতে দেওয়া যাবে না, কোনো টেন্টেড ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড যাতে ইস্যু না হয়। তারপরে আমরা কি দেখলাম, টেন্টেড ক্যান্ডিডেটরা শুধু পরীক্ষায় বসলো না, তারা আবার ইন্টারভিউ লিস্টে জায়গা করে নিল। কিসের বেসিসে? এবং এই যে বলছে মামলা করা কিছু লোকের কাজ, মামলা কি অ্যাডভোকেটরা করে? অ্যাডভোকেটরা মামলা করে? একদমই নয়, যারা এগ্রিড পার্সন তারাই মামলা করে। সেখানে যদি সত্যতা কিছু না থাকে, কোর্ট কখনোই সেটাকে গ্রাহ্য করে না। আসলে নিজেদের ভুল ত্রুটি, নিজেদের দুর্নীতিটাকে ঢেকে দেওয়ার জন্য একজন অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা ব্যবস্থা চলছে। তাই জন্যই তারা এটা রাজনীতির আঙিনায় নামিয়ে নিয়ে এসেছে বর্তমান, যেখানে নিয়োগকারী আরও অন্যান্য অনেক নিয়োগে এরকম আপনি শুনেছেন যে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু এই সরকার এবং এত দুর্নীতি করেছে, তার কারণে কিন্তু রাজনীতির আঙিনায় এই নিয়োগ বর্তমানে চলে এসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের দুর্নীতির জন্য যাদের চাকরি গেল, তারা বর্তমানে আবার এসে দুর্নীতি কীভাবে হবে, দুর্নীতি কীভাবে করা যায় সেই ব্যবস্থা করছে। কারণ সাধারণ মানুষ, অনেক ক্যান্ডিডেট আছে যারা ফ্রেশার্স, আপনি বলুন তো 2016 সালের পরে আজকে এর পরে 25 সালে আমরা দাঁড়িয়ে আছি, তার ফলে তাও কোর্টের নির্দেশে নতুন করে কিন্তু এই SLST পরীক্ষা হচ্ছে, নতুন করে SSC হচ্ছে। কেন প্রত্যেক বছর SSC হবে না? কেন যারা যোগ্য ক্যান্ডিডেট তারা চাকরি পাবে না? যাদের যোগ্যতা আছে তারা চাকরি কেন পাবে না? কেন টাকা দিয়ে চাকরি কিনতে হবে? কিন্তু তারা এই পরিস্থিতি তৈরি করেছে যাতে কিনা রাজনৈতিক বিরোধী দলেরা এই নিয়ে ইস্যু করতে পারে এবং বিরোধী দলেরা এই নিয়ে কথা তুলতে পারে। তারা সেই কথা তুলতেই দিত না, তাহলে তো আর রাজনীতির কোনো প্রশ্নই থাকতো না। কিন্তু সেটা বারবার তারা করে এসছে এবং এখনও পর্যন্ত করে চলেছে। অতীত থেকে তারা শিক্ষা নেয়নি, তারা কি করেছে আরও আটোসাটোভাবে, আগে কি ছিল, আইন ছিল না দুর্নীতি করার, এখন আইন তৈরি করছে যাতে দুর্নীতি করা হয়। যদি
স্পেশাল কাউকে দিতেই হয় বেনিফিট, আলাদাভাবে সেখানে ভ্যাকেন্সিগুলো আলাদা করতো, ফ্রেশার্সদের জন্য ভ্যাকেন্সি আলাদা করতো, তারপরে সেখানে নিয়োগ হতো। কিন্তু ওনারা কি করলো, ভ্যাকেন্সিগুলো এক জায়গায় করলো, তারপরে ফ্রেশার্সদের বেনিফিট না দিয়ে কিছু ক্যান্ডিডেটকে যারা কিনা চাকরি করতো তাদেরকে বেনিফিট দিত, সেটাই কিন্তু চললো। এবং সেই বেনিফিটটা কখন দেবে? যদি আপনি গ্যাজেট দেখেন, অনেকেই এই প্রশ্ন তুলেছে, ফ্রেশার্সরা যখন পরীক্ষায় বসেছিল গেজেট দেখে পরীক্ষায় বসেনি, নিশ্চিতভাবে তারা গেজেট দেখেই বসেছিল। গেজেটে স্পষ্টভাবে লেখা আছে যে এই 10 মার্কসটা কখন অ্যাড হবে। এই 10 মার্কসটা কিন্তু ইন্টারভিউর পরে অ্যাড হবে, কখনোই 10 মার্কস ইন্টারভিউর আগে অ্যাড করার কথা বলা হয়নি। সেখানে ইন্টারভিউ লিস্টের ডেফিনেশন, মেরিট লিস্টের ডেফিনেশন যদি দেখেন, সেখানে বলা আছে এই যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স কখন অ্যাড হবে, সেটাও কিন্তু ভায়োলেশন করে এই এসএসসি কিছু লোককে ইন্টারভিউ লিস্টে জায়গা, স্পেশাল যোগ্যতা না থাকা সত্ত্বেও তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য ফ্রেশার্সদের ডিপ্রাইভ করে তাদের জায়গা করেছে, এবং যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদেরকে ডিপ্রাইভ করেছে। একটা আশ্চর্যের বিষয়, কোনো পরীক্ষায় আপনি শুনেছেন কেউ 100-তে 110 পায়? বর্তমান পরিস্থিতিতে কিন্তু তাই। ফ্রেশার্সদের জন্য যেই পরীক্ষাটা এসএসসি বলছে 70 নাম্বারের, 70-এর 70 পেয়েও তার ইন্টারভিউ লিস্টে নাম নেই। এর থেকে দুর্ভাগ্য আর কী হতে পারে? খুব আমরা দেখেছি শুরু থেকেই এসএসসি যে একের পর এক মামলা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআইকে নির্দেশ দিলেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে গেল, সুবীরেশ গঙ্গোপাধ্যায় জেলে গেল, শান্তিপ্রসাদ সিনহা, প্রত্যেকে একে একে কিন্তু জেলে গেল 2019 সালের উপদেষ্টা কমিটিতে যারা যারা ছিল। কিন্তু তোমরা এত নথি তুলে দেওয়ার পরেও সিবিআই সেই মামলা থেকে কী করে এরা রিলিজ হয়ে গেল? দেখুন, সেটাও তো প্রশ্নের মুখে। এই জন্য তো সেটিং তথ্য অনেকেই তুলে আনছে এবং সেই নিয়ে অনেকেই অনেক কথা বলছে। কিন্তু বক্তব্য হচ্ছে যেই তথ্য আমরা দিয়েছিলাম তারপরে তো ইনভেস্টিগেশন প্রসেস হওয়ার কথা ছিল। যারা দুর্নীতি করে চাকরিগুলো বিক্রি করলো তাদের কি শাস্তি হলো? তাদের শাস্তি তো ট্রায়ালটা কমপ্লিট হবে তারপরে হবে, কোর্ট তাদের ডিরেক্ট শাস্তি দিতে পারে না। সেই জন্যই ইনভেস্টিগেশন প্রয়োজন। ইনভেস্টিগেশন অথরিটি ইনভেস্টিগেট করে সেটাকে কোর্টে প্রডিউস করবে, কোর্ট তারপরে দেখবে সেখানে সেই প্রসেসগুলোতে ঠিক আছে না ভুল আছে, কারা দোষী ব্যক্তি, কতটা কি করেছে, কোন ইয়েতে পানিশমেন্ট হয় তাদের, সেগুলো দেখে তুল্যমূল্য বিচার করে তারপরে কিন্তু একটি বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তারপরে কিন্তু রায়দান হয়। কোর্ট কিন্তু দেখুন একটি বাধ্যবাধকতার মতো থাকে এবং কোর্টের কিন্তু কিছু ফ্রেম থাকে যে এই প্রসেসগুলোর মাধ্যমে করতে হবে যাতে কোনো সাধারণ মানুষ ডিপ্রাইভ না হয়। কিন্তু এই যে ধরুন অনেকে বেল পেয়ে যাচ্ছে, বাড়ি চলে আসছে, কেন? তার কারণ হচ্ছে যে নিয়োগকারী সংস্থার যারা দুর্নীতি করেছিল তাদেরকে কিন্তু শাস্তির যে ইনভেস্টিগেশন করা দরকার ছিল শাস্তি বিধানের জন্য, সেই ইনভেস্টিগেশন প্রসেস এখনও কমপ্লিট হয়নি। এখনও দেখবেন সাপ্লিমেন্টারি চার্জশিট আসছে, কিন্তু কারা কারা দোষী ট্রায়াল কিন্তু এখনও সম্পন্ন হয়। দেখেন সাক্ষী হবে, তারপরে ট্রায়াল হবে, তারপরে রায়দান হবে। সেই প্রসেস কিন্তু এখনও শুরুই বলতে পারেন সেই অর্থে হয়নি। স্বাভাবিকভাবে রায়দানের কোনো প্রশ্ন নেই, শাস্তি কাদেরকে দেবে? যদি ট্রায়ালটাই কমপ্লিট না হয় শাস্তি কি করে হবে? এই মুহূর্তে আমরা দেখছি যে রাজ্য সরকারের একাধিক দপ্তর রয়েছে, বন দপ্তর থেকে শুরু করে, দমকল থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে এবং সর্বোপরি শিক্ষা দুর্নীতি, একটার পর একটা দুর্নীতির সাথে কোথাও না কোথাও কিন্তু টাচ করে যাচ্ছে এই রাজ্যের কোনো না কোনো মন্ত্রী। দেখুন, আগে কি বললাম, আগে যারা রাজনীতি করতে আসতেন তারা সর্বস্ব দিয়ে রাজনীতি করতেন, নিজের সম্পত্তি দিয়ে রাজনীতি করতে। এখন রাজনীতিতে আসা মানে হচ্ছে তাদের একটা প্রফেশন হয়ে গেছে, যে এখান থেকে সাধারণ মানুষের যে অর্থ আছে সেগুলো লুটপাট করব, সেগুলো আমি নিজেদের স্বজন পোষণ করব এবং তার ফলে সাধারণ মানুষ চুলোয় যাক, আমের পকেটটা ভরলেই হলো। এখন রাজনীতির প্রচুর জন আসছে দেখবেন এই রকম মনোভাব নিয়ে। খুব স্বাভাবিকভাবেই তারা মন্ত্রিত্ব পদ কিনছে টাকা দিয়ে। মন্ত্রিত্ব পদ যখন টাকা দিয়ে কিনবে তারা তো টাকা লুট করবে এবং তাদের নাম জড়াবে। এটা অস্বাভাবিকতার কিছু নেই, এটা খুব স্বাভাবিক বিষয়। আমরা দেখছি যে এই এসএসসিতে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হলো, পরীক্ষার পরে তার ফলাফলও বেরোলো, কিন্তু আবার নতুন করে জট 10 নম্বর নিয়ে, যেখানে দেখছে যে 2016 সালে যারা পরীক্ষায় পাস করলো, যারা অলরেডি 5 বছর 6 বছর বা এই সময়কালে পর্যন্ত তারা চাকরি করলো, তাদেরকে নতুন ফ্রেশার যারা তাদের সাথে বসেই আবার চাকরির পরীক্ষা দিতে হলো। ফলে অ্যাডভান্টেজ 10, এই অ্যাডভান্টেজ 10 মানে হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতেই 10 নম্বর করে দেওয়া হবে। কিন্তু সেই 10 নম্বর দেওয়ার ক্ষেত্রে এত জটিলতা কেন? দেখুন, জটিলতা তো তৈরি করেছে এসএসসি নিজেই,
সরকার নিজেই তারা গেজেট পাবলিশ করে যখন কার কোনো বেনিফিট দিচ্ছে, দেখুন এটা ভুললে চলবে না, এটা শিক্ষক নিয়োগের এন্ট্রি লেভেলের একটি এক্সামিনেশন। এন্ট্রি লেভেলের এক্সামিনেশনে যেখানে ধরুন 0.5 0.6 খুব ভ্যালু করে, সেখানে 10 নাম্বার দিয়ে দেওয়া কাউকে, এটা কিন্তু কোনোভাবেই জটিলতা তৈরি হবে না এই এক্সপেকটেশন নিয়ে তারা করেনি। তারা ইচ্ছা করেই জটিলতা তৈরি করতে চেয়েছে এবং জটিলতা তৈরি করার জন্যই তারা ওই গেজেট তৈরি করেছে এবং গেজেট করে বলল যে আমরা ইন্টারভিউর পরে মার্কসটা অ্যাড করব, কিন্তু এসএসসি আবার নতুন করে জটিলতা তৈরি করলো যে ইন্টারভিউ লিস্টের আগে সেই মার্কসটা অ্যাড করে দিল। তার ফলে কি হলো, যারা ধরুন ইন্টারভিউতে কম নাম্বার পেয়ে, যারা ধরুন একাডেমিক যাদের ভালো বা ধরুন যারা ওএমআরে ভালো পরীক্ষা দিয়েছে, সেইখান থেকে কিন্তু তারা বাদ হয়ে গেল। যদি 10 নাম্বার ধরুন তর্কের খাতিরে আমি ধরে নিই যে 10 নাম্বার দেওয়াটা ভ্যালিড, তা সত্ত্বেও কিন্তু 10 নাম্বার কোনোভাবেই ইন্টারভিউ লিস্টের আগে দেওয়া যায় না গেজেট অনুযায়ী। গেজেটেই বলা হচ্ছে মেরিট লিস্ট যখন প্রিপারেশন হবে তখন কিন্তু ইন্টারভিউর প্রায়র টিচিং মার্কস সেটা কিন্তু দিতে পারবে। তা সত্ত্বেও কিন্তু তারা ইচ্ছা করে যাতে কিনা ফ্রেশার্সদের বঞ্চিত করা যায় এবং ফ্রেশার্সদের মধ্যে পুরনোদের, নতুনদের মধ্যে পুরনোদের একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার একটা চেষ্টা করেছে এবং তার ফলে কিন্তু এই 10 নাম্বার তাদের হাতে রয়েছে, 10 নাম্বারটা এখন বর্তমানে, সেটা নিয়ে কিন্তু তারা জটিলতা ইচ্ছা করে তৈরি করেছে যাতে কিনা ওই যে যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিল এর মধ্যে দেখুন, যদি কেউ সব টেন্টেডরা বাতিল হয়ে যেত তাহলে তো সেগ্রিগেশনই হয়ে যেত, কিন্তু সেগ্রিগেশন প্রসেস কিন্তু সম্ভব হয়নি এই কারণে যে সব টেন্টেডদের কিন্তু বাঁচা সম্ভব হয়নি। দাগি যারা চিহ্নিত হয়েছে দাগি, শুধুমাত্র তাদেরকেই কিন্তু টেন্টেড লিস্টে রাখা হয়েছে। যারা এখনও অচিহ্নিত দাগি রয়েছে তারা কিন্তু টেন্টেড লিস্টে আসেনি। খুব স্বাভাবিকভাবেই তারা এখনও ধরে নিতে হবে যে ওর মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা এখনও টেন্টেড, কিন্তু তাদের চিহ্নিতকরণ সম্ভব হয়নি এই স্টেট বা ধরুন এসএসসির নন কোঅপারেশনের জন্য। সেই সব টেন্টেড ক্যান্ডিডেটদের যাতে বেনিফিট দেওয়া যায় সেই ব্যবস্থাই করছে সরকার এসএসসি। যে প্রশ্নগুলো উঠে আসছে, যারা মূলত 5 বছর বা 6 বছর ধরে যারা চাকরি করছে তাদের তো একটা অভিজ্ঞতা রয়েছে, সেটা সরকারি স্কুলে রয়েছে, কিন্তু যে সমস্ত স্কুলগুলো রয়েছে যেগুলো সরকার অনুমোদিত স্কুল, সেই অনুমোদিত স্কুলের যারা শিক্ষক বা শিক্ষিকা তারা কি এই তালিকায় ইনক্লুড হতে পারে এই 10 নম্বর পাওয়ার ক্ষেত্রে? দেখুন, টিচিং এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যে কোনো জায়গায় শিক্ষা প্রদানের তার অভিজ্ঞতা। এখন বর্তমানে যে গেজেট পাবলিশ হয়েছে সেখানে বলেছে গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এডেড স্কুল, কিন্তু স্কুলের ডেফিনেশন যদি আপনি দেখেন, যে কোনো আমাদের পশ্চিমবঙ্গের ধরুন যে পর্ষদ রয়েছে বা ধরুন বোর্ড রয়েছে, তারা কিন্তু রিকগনিশন দিয়েছেন এরকম বহু আনএডেড স্কুলে, সেখানেও বহু শিক্ষক পাঠদান করে। তারা কি অভিজ্ঞ নয়? নিশ্চিতভাবে তারা অভিজ্ঞ, কিন্তু গেজেটে সেটা দেয়নি। তাই যদি ধরুন টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস দিতেই হয় তাহলে কিন্তু প্রত্যেক যারা টিচার, এডেড আনএডেড, প্রত্যেককে তাদেরকে কিন্তু দেওয়া উচিত। এবং এইভাবে সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলে দিয়েছে ক্লাস অ্যামং দ্য ক্লাস কিন্তু করা যায় না, একটি শ্রেণীর মধ্যে আরেকটা শ্রেণীতে ভাগ করা কিন্তু কখনোই যায় না। এটা কিন্তু সেভাবেই ভাগ করেছে এবং সেই নিয়েই কিন্তু মামলা বর্তমানে পেন্ডিং। আশা করব যে নিশ্চিতভাবে এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে। শেষ প্রশ্ন তোমার কাছে, এই বিচারপতি অমৃতা সিনহা সর্বশেষ স্কুল সার্ভিস কমিশনকে একটা ডেডলাইন দিয়ে দিল, ডেডলাইনই বলা যেতে পারে যে তুমি একজনও যাতে অযোগ্য এই তালিকার মধ্যে যেন না থাকে। এক, দ্বিতীয়ত হচ্ছে এ বিষয় নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কী মত সেটাও বিচারপতি জানতে চেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে 10 নম্বরের কথাটা যেটা বলা হয়েছে, এটা কি টোটালি 10 দিয়ে দেওয়া হবে নাকি এই অভিজ্ঞতার নিরিখে কাউকে 3, কাউকে 5, কাউকে 8? কারণ এই 10 নম্বরটা আমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে দেখি, যে সময় এই 10 নম্বর অতিরিক্ত থাকে স্কুলের হাতে, তারা বুঝে দিয়ে দেয়, কারণ ওটা স্কুলের হাতে থাকে। এক্ষেত্রেও কি তাহলে ওই স্কুল জীবনের সেই 10 নম্বর মানে ওরাল মার্কস, মৌখিক যেটা 10 নম্বর, সেটা কি এইভাবেই ভাগ করে দেওয়া যেতে পারে? দেখুন না, গেজেটে বলা আছে প্রত্যেক বছর এক্সপিরিয়েন্সের জন্য 2 নাম্বার, মানে যদি কেউ 5 বছর তার যদি অভিজ্ঞতা থাকে তাহলে 10 নাম্বার, যদি 4 বছর থাকে তাহলে 8 নাম্বার, এইভাবে তাদের ডিভিশন করা হয়েছে। কিন্তু এখন বক্তব্য হলো এই যে ডিভিশনগুলো করেছে তার তো কোনো বেসিস নেই। 10 নাম্বারই সিলেকশন প্রসেসের 100 নাম্বারের পরীক্ষায় যদি 10 নাম্বার কোনো টিচিং এক্সপিরিয়েন্সে দিয়ে দেয় তাহলে ফ্রেশার্সদের পরীক্ষায় বসানোর কি মানে আছে? এবং তার প্রমাণ কিন্তু আপনি দেখবেন 70-এ 70 পেয়েও
ইন্টারভিউ লিস্টে ডাক পায় না। যে যার একাডেমিক 10-এ 10 নিশ্চিতভাবে তাকে ধরে নিতে হবে সে ভালো স্টুডেন্ট, যে 60-এর মধ্যে পরীক্ষায় 60 পেয়েছে সেখানে ধরে নিতে হবে সেও ভালো স্টুডেন্ট, কিন্তু তারপরেও সে ডাক পায় না। অথচ যারা অনেক কম নাম্বার পেয়েছে এই এক্সট্রা বোনাঞ্জা দেওয়ার জন্য তাদের কিন্তু ইন্টারভিউ লিস্টে নাম চলে আসে। এটা আমাদের শিক্ষাক্ষেত্রে দুর্ভাগ্য এবং আমাদের সমাজের দুর্ভাগ্য বলতে পারেন। অবশ্যই আমরা এসএসসি নিয়ে যাবতীয় তথ্য জানতে পারলাম আইনজীবী গোপা বিশ্বাসের কাছে, এবং যে বিষয়টা উঠে আসছে এই মুহূর্তে সার্বিক কথা শুনে বা বলে, এসএসসি মূলত নবীন এবং প্রবীণদের মধ্যে একটা লড়িয়ে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে, যেখানে এসএসসি একটি নির্ভরযোগ্য সংস্থা, যেখানে তাদের উভয় পক্ষ অর্থাৎ তরুণ বা নবীন বা প্রবীণদের সাথে লড়াই লাগিয়ে দেওয়ার কোনো জায়গা তাদের হাতে থাকে না, কিন্তু কোথাও একটা রাজনৈতিক আঙিনার মধ্যে প্রবেশ করে নবীন এবং প্রবীণদের মধ্যে লড়িয়ে দেওয়া হচ্ছে এই 10 নম্বর নিয়ে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মুখোমুখি হব। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এবং অবশ্যই আপনাদের যে মতামত সেই মতামত আপনারা জানাবেন।